সংসদ নির্বাচন কবে ইসিকে নির্দেশনা দেয়নি সরকার, জানালেন সিইসি। সংলাপ হবে রাজনৈতিক দলগুলোর সাথে। সাত মাসেও ধরা পড়েনি জুলাইয়ের বেশিরভাগ আসামি। নির্বাচনের আগে বিচার শেষের দাবি এনসিপি জামাতের। বিশেষ বিবেচনায় রাজুক প্লট পেয়েছেন রাজনীতিবিদ, সাংবাদিক, গাড়ি চালকও। দুর্নীতিকে প্রশ্রয় বলছে টিআইবি। সাবেক এমপি তানভীরের রাজধানীর বাসায় ছাত্র জনতার তল্লাশি। অবৈধ অর্থ রাখার অভিযোগ, পাওয়া যায়নি কিছুই। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সাথে আছি রাকিব আহমেদ। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার যাচ্ছি বিস্তারিত খবরে। কবে হবে সংসদ নির্বাচন, এ নিয়ে ইসিকে কোনো নির্দেশনা বা আভাস দেয়নি সরকার। তবে প্রধান উপদেষ্টার ঘোষণা দেয়া ডিসেম্বরের জন্য প্রস্তুতি নিচ্ছে কমিশন। সিইসি জানান, নির্বাচন নিয়ে সংলাপ হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। সবার সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন সিইসি। গত বছর বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। এই বছরের ডিসেম্বর বা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন করার কথা জানান তিনি। সেনাবাহিনী প্রধানও একই তথ্য দিয়েছেন। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। There should be free, fair and inclusive election, and that election should be within December. কিন্তু নির্বাচনী রোডম্যাপ ঘোষণার জন্য চাপ দিচ্ছে বিএনপি, যদিও ভিন্ন মত রয়েছে অন্য কয়েকটি দলের। এই মতবিরোধের মধ্যে ডিসেম্বরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। তবে দিনক্ষণ নিয়ে সরকার ইসিকে কোনো আভাস দেয়নি। ডিসেম্বর ইলেকশন করতে হলে আমাদেরকে অক্টোবরের মধ্যে অবশ্যই শিডিউল ঘোষণা করতে হবে। এটা আমাদেরকে যদি হাতে রাখতে হয়, আপনারা জানেন এটা। আমরা সেটার জন্যই প্রস্তুতি নিচ্ছি, কারণ এর বাইরে তো আমাদের আর কোনো যাওয়ার কোনো ক্ষমতা নাই। কিন্তু সরকারের তরফ থেকে আমাদেরকে কোনো ইন্ডিকেশন দেয় নাই বা কোনো নির্দেশনাও নাই, সেরকম কোনো আমাদের কাছে কোনো পরামর্শও নেই যে আমরা বিবেচনায় নেব। নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা শুরু করবে কমিশন। ভোটার তালিকা হালনাগাদ, দলের নিবন্ধন সহ যাবতীয় প্রস্তুতি চললেও আইনি জটিলতায় সীমানা পুনর্নির্ধারণ থমকে আছে বলে জানান সিইসি। আমরা আরেকটা কাজে আটকে গেছি, হলো ডিলিমিটেশনটা নিয়ে। এই আইনটা যদি আমরা সংশোধন করতে না পারি তাহলে কিন্তু আমরা হাত দিব, তাহলে আমাদের এক্সিস্টিং সিস্টেমে যেতে হবে। মানুষ যেতগুলো আবেদন করলো, তাদের যে আপত্তি জানালো, এই আপত্তিগুলো আমরা ডিসপোজাল দিতে পারছি না এই আইনি বাধার কারণে। সিইসি আরও জানান, আগামী নির্বাচনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে সেনাবাহিনী। রাজনৈতিক দলগুলোর সহযোগিতার জন্য সংলাপ করবে ইসি। আমাদের ডিফেন্স ফোর্সেস উইল বি উইথ আস, দ্যাট এসিউরেন্স দে হ্যাভ গিভেন আস অলরেডি। রাজনৈতিক দল ছাড়া আমি তো সুষ্ঠু ভোট করতে পারবো না, তারাই তো মেজর স্টেক হোল্ডার। দিন ঘনিয়ে আসবে, বিভিন্ন অংশীজনের সাথে আমাদের তো আলাপ করতে হবে। তার মধ্যে রাজনৈতিক দল তো অবশ্যই, আমরা রাজনৈতিক দলকে ওনাদের সাথে নিয়ে আমরা চলতে চাই। সিইসি হুঁশিয়ারি দেন, নির্বাচনে ডিসিরা পক্ষপাতিত্ব করলে কোনো ছাড় দেয়া হবে না। যদি অন্যায় করলে পার পাওয়া যাবে না, এটা যখন বুঝবে অবশ্যই তারা বিহেভ প্রপারলি। এটা মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের 7 মাস পরও ধরা পড়েনি জুলাই অভ্যুত্থানে হত্যা নির্যাতনে জড়িত বেশিরভাগ আসামি। এ নিয়ে হতাহতদের পরিবার। জাতীয় নির্বাচনের আগেই বিচার কাজ শেষ করার দাবি জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামীর। তবে বিএনপি বলছে, দীর্ঘমেয়াদী বিচার প্রক্রিয়ার জন্য নির্বাচনে দেরি করা যুক্তিসঙ্গত নয়। আমার মন চাই যখন ছবি টবি দেখি, কোথাও থেকে ছেলেটারা ধরে নিয়ে আসি, মনে হয় কোথাও আসছে ছেলেটা মানে কোথাও আসতে না গেলে গেছে। এই কান্না জুলাই অভ্যুত্থানে মোহাম্মদপুরের শহীদ মাহমুদুর রহমান সৈকতের মায়ের। হত্যার 7 মাস পরেও ধরা পড়েনি সন্তানের খুনিরা। কেন যে দেরি হইতেছে, এটা নিয়ে তো আমারও প্রশ্ন। কেন দেরি হইতেছে? দেরি হইবেই বা কেন? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন জুলাই গণহত্যার বিচার চলছে, তখন নির্বাচন ইস্যুতে চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের উপর। বিচার নিয়েও বিভক্ত রাজনৈতিক দলগুলো। অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী নতুন দল এনসিপির নেতারা বলছেন, বিচার শেষ হওয়ার আগে নির্বাচন নয়। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি,
এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। জামায়াতে ইসলামী বলছে বিচারের আগে নির্বাচন হলে তা হবে প্রশ্নবিদ্ধ। বিচার করা দরকার নির্বাচনের আগে, তা না হলে নির্বাচন নিরপেক্ষ হওয়া নিয়েও আশঙ্কা আছে। এই জন্য আমরা এটা চাই যে সংস্কার আর বিচার এই দুইটা কাজ করতে হবে, তারপর ইলেকশন করতে হবে, এবং এটা এই সময়ের মধ্যে করা সম্ভব। তবে বিচার দীর্ঘমেয়াদী প্রক্রিয়া জানিয়ে বিএনপি বলছে এজন্য নির্বাচন আটকে রাখা উচিত নয়। নিম্ন আদালত থেকে জাজেস কোর্ট থেকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের আবার অ্যাপিলেট ডিভিশনের রিভিউ পর্যন্ত একটা শুনানি থাকে। এই যে এতগুলো স্তর পার হওয়া, সেই স্তর পার হওয়ার জন্য কার্যকর করতে তো বহু বছর লেগে যাবে। তাহলে কি আমরা বিচারের জন্য বহু বছর এই গণতন্ত্রহীন অবস্থায় থাকবো? বিশ্লেষকরা বলছেন তাড়াহুড়ো না করে সুষ্ঠু বিচার নিশ্চিতেই গুরুত্ব দেওয়া উচিত। আমি কখনোই চাইবো না যে এমন একটা বিচার ব্যবস্থা হোক যেটাকে পাল্টে দেওয়া যায়, যেটাকে প্রশ্ন করা যায়, এবং যেই মানুষগুলি এরকম একটা অন্যায় করেছে তারা পার পেয়ে যায়। সেই কারণে সুষ্ঠু বিচার হওয়ার জন্য যেই সময় লাগা দরকার আমি মনে করি সেটা হওয়া উচিত। আন্তর্জাতিক মান অনুযায়ী জুলাই গণহত্যার বিচার হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অসামান্য অবদানের নামে অনুগত তোষামতকারীদের রাজুকের প্লট বরাদ্দের নিয়ম বাতিল চান বিশ্লেষকরা। তাদের মতে মন্ত্রী, এমপি, ব্যবসায়ী, চাকুরিজীবী, আমলা, সাংবাদিক, শিল্পী, ব্যক্তিগত কর্মকর্তা, এমনকি গাড়ি চালকরাও বিশেষ বিবেচনায় প্লট পেয়েছেন, যা দুর্নীতিকে প্রশ্রয় দেয়ারই শামিল বলছে টিআইবি। উত্তরা, পূর্বাচল, ঝিলমিল, ঢাকায় রাজুকের 3টি আবাসন প্রকল্প। প্লট সংখ্যা প্রায় 36,500। সাধারণের কাছ থেকে প্রতি কাঠা 15 থেকে 20,000 টাকায় অধিগ্রহণ করে রাজুক গড়ে তুলেছে আবাসন প্রকল্প। রাজুক প্লট বরাদ্দ নীতিমালার 13 এ উপবিধির অধীনে গত 16 বছরে হাসিনা সরকার প্রায় 1000 খানেক প্লট বরাদ্দ দিয়েছে অনুগত তোষামতকারী আমলা, মন্ত্রী, চাকুরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিল্পী সহ নানা স্তরের প্রভাবশালীদের, যার স্বচ্ছতা নিয়ে তৈরি হয়েছে সংশয়। রাজুক এর দায় এড়াতে পারে না বলে মন্তব্য বিশ্লেষকদের। যে 830টি বিতর্কিত প্লট বরাদ্দ করেছেন বিতর্কিত ব্যক্তিদের নামে, সেইটা কি তারা লিখিত পেয়েছিলেন কিনা, কিভাবে তারা করলেন, এই নির্দেশনাগুলো কি লিখিত এসেছিল? প্লট বরাদ্দ দেয়া হলো, সেই বিষয়টা তো সাথে সাথেই গণমাধ্যমে প্রকাশ করে দেওয়া উচিত রাজুকের পক্ষ থেকে, তাদের এই স্বচ্ছতার জন্য। ঢাকাকে বসবাস অযোগ্য করে তুলতে রাজুকের দায় সবচেয়ে বেশি দাবি করে টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, সর্বোচ্চ জায়গা থেকে নিজের অনুগতদের দুর্নীতি অনিয়মকে বৈধতা দিয়েছেন পতিত সরকার প্রধান শেখ হাসিনা। রাজুকের অ্যালটমেন্ট অফ ল্যান্ডস রুলসের 13 এ উপবিধি বাতিলেও মত তার। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া শুধু নয়, দুর্নীতির সুযোগ করে দেয়া এবং দুর্নীতির অংশীদার হওয়া এবং দুর্নীতিকে সুরক্ষা দেওয়া, এই মূলত এই বিষয়টি হয়েছে। এবং এর মাধ্যমে যেটা হয়েছে, এক ধরনের বার্তা দেওয়া হয়েছে যে ক্ষমতার কাছাকাছি থাকলে সমস্ত সুবিধা অর্জন করা যায়। আমরা চাই যে এই যে বিশেষ ধারাটি, সেটাকে সম্পূর্ণভাবে বাতিল করা হোক, এমন ভাবে যাতে ভবিষ্যতে এই সুযোগটা আর কেউ না হয়। 2009 থেকে 2024 সালের মধ্যে রাজুকের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ তদন্তে গত 24 অক্টোবর 3 সদস্যের একটি কমিটি গঠন করে দেয় হাইকোর্ট। 120 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে তাদের। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর গুলশানের একটি বাড়িতে মধ্যরাতে দরজা ভেঙে তল্লাশি চালিয়েছে একদল ব্যক্তি। তাদের দাবি এটি সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রয়াত এইচ.টি. ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমামের বাড়ি। সেখানে বিপুল অবৈধ অর্থ রাখা হয়েছে। স্থানীয়রা বলছেন কয়েকদিন ধরেই বাসাটিতে ঢোকার চেষ্টা করছিল তারা। অবশেষে গত রাতে প্রধান দরজা ভেঙে সেখানে ঢুকতে পারে। তল্লাশি চালায় আলমারি, ওয়ারড্রব, লাগেজ থেকে শুরু করে পুরো বাড়িতে। তবে আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কিভাবে এই তল্লাশি চালানো হলো, এ প্রশ্নে দিতে পারেনি কোনো সদুত্তর। এই ঘটনার পর প্রাথমিকভাবে আটক করা হলেও রাত 2:30টার দিকে তল্লাশিকারীদের ছেড়ে দেয় পুলিশ। এদিকে বাড়িটির গৃহকর্মীরা জানিয়েছেন, এ বাড়ির মালিক তানভীর ইমামের সাবেক স্ত্রী। প্রায় 27 বছর আগে বিবাহ বিচ্ছেদ হয় তাদের। তিনি বিদেশে রয়েছেন। যেই সূত্র খবর পেয়েছি যে এখানে
যেখানে যারা যে ছাত্র জনতা যারা হত্যাকারী এখানে আছে। 20 বছর আগে ডিভোর্স হলো ওরা থাকে, আপনারা এগুলো জানেন না। আয়ের দরজাটা ভাঙ্গিয়া সব লুটমাট করে লয়ে গেছে, দরজা আধা ঘন্টা ধরে দরজা লাইতে ভাঙতেছে। কি করব বাধ্য হয়ে আমি। গুমে জড়িত কিছু ব্যক্তির জন্য পুরো বাহিনীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান গুম সংক্রান্ত তদন্ত কমিশনের। সংবাদ সম্মেলনে কমিশন প্রধান জানান, প্রতিটি বাহিনীর সদস্যরাই কম বেশি গুমে জড়িত ছিল, তবে শাস্তি শুধু অভিযুক্তদের হবে। ভারতের বিভিন্ন কারাগারে 1067 বাংলাদেশের নাম পেয়েছে কমিশন। সেখানে গুমের শিকার কেউ আছেন কিনা তারও অনুসন্ধান চলছে। বিগত সরকারের শাসনামলে ওঠে একের পর এক গুমের অভিযোগ। রাজনৈতিক পট পরিবর্তনের পর তদন্ত চলছে এসব অভিযোগের। গঠন করা হয় গুম সংক্রান্ত তদন্ত কমিশন। মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। সংস্থাটি জানায়, এখন পর্যন্ত 1752টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে প্রায় 1000 অভিযোগের যাচাই বাছাই শেষ হয়েছে। 280 জন অভিযোগকারী, 45 জন আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা কর্মকর্তার বক্তব্য নেওয়া হয়েছে। অন্যদিকে গুমের শিকার হয়ে ফিরে না আসা 330 জন ব্যক্তির বর্তমান অবস্থা অনুসন্ধান চলছে। কমিশনের প্রধান জানান, প্রতিটি বাহিনীরই কিছু সদস্য গুমের ঘটনায় জড়িত, তবে পুরো বাহিনীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, গুমে জড়িত ব্যক্তিদের ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় পুরো বাহিনীর উপর পড়বে না। এন্টায়ার বাহিনী প্যানিক স্ট্রিকেন বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, কারণ সেই বাহিনীর যেসব সদস্যরা গুমের সাথে জড়িত তাদের প্যানিক স্ট্রিকেন হওয়া বা উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক, অন্যরা কেন হবে? আর এই দায় কেন বাহিনী নিবে? নেওয়ার তো কোনো সুযোগ নাই, এটা পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি। কমিশনের সদস্য নূর খান লিটন জানান, বগুড়ায় পুলিশ লাইন্সের ভেতরেও গোপন কারাগারের মতো বন্দিশালা ছিল। এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হচ্ছে, যেটি একেবারেই অ্যাবসার্ড একটা ব্যাপার, কিন্তু সেটিও আমরা বগুড়ায় পেয়েছি। আরো আমাদের ধারণা আরো অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের পাব। তবে বিভিন্ন পর্যায়ে গুম অভিযুক্তদের রক্ষার চেষ্টা চলছে জানিয়ে সতর্ক করেছে কমিশন। বিভিন্ন জেলার থেকে খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। $29 মিলিয়ন মার্কিন সহায়তা ইস্যুতে বাড়াবাড়ি করতে চায় না পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার বিকেলে এক ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, ঢাকা ওয়াশিংটন সম্পর্কে ট্রাম্পের বক্তব্যের প্রভাব পড়বে না। এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন আরও বলেন, বাংলাদেশিদের জন্য ভিসা স্বাভাবিক করার বিষয়ে কিছু জানায়নি ভারত। ট্রাম্পের দাবি করা $29 মিলিয়ন প্রকল্পের হাদিস পায়নি বাংলাদেশ সরকার। সোমবার এ সংক্রান্ত বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে উপদেষ্টার দাবি, ট্রাম্পের তথ্যের সত্যতা মেলেনি। এ নিয়ে প্রতিবাদ জানাতে ঢাকায় মার্কিন দূতাবাসকে তলব করা হবে কিনা প্রশ্ন করা হয় উপদেষ্টাকে। জাস্ট প্রেসিডেন্ট বলেছেন, একটা প্রেসিডেন্ট কোনো ডিটেলস দেন নেই বা কারো অ্যাকিউজেশনও করেন নেই। আমরাও দেখেছি যে আসলে এরকম কোনো কিছু নেই। কাজে এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ হওয়ার আমি কোনো কারণ দেখি। ব্যক্তি বলতে উনি কাদেরকে বুঝেছেন আমরা জানি না। কাজে এটা নিয়ে আমরা এরপরে আর কোনো বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন দেখি। এদিকে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করেছে দিল্লি। জানতে চাওয়া হয়, ভারতের পক্ষ থেকে ভিসা নিয়ে কোনো সুখবর আছে কিনা। এ নিয়ে হতাশা প্রকাশ করেন উপদেষ্টা। ভিসা জটিলতা আমরা সৃষ্টি করিনি। ভারত যে কোনো কারণে হোক, তাদের ভিসা তো আপনারা জানেন যে এটা সভরেন রাইট। কোনো দেশ কাউকে যদি ভিসা না দেয় বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয়, এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। এটা তাদের সিদ্ধান্ত। তারা, আমরা আশা করব যে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন আমাদেরকে বা তাদের কার্যকলাপ বাড়াবেন, যাতে করে লোকজন যারা ভিসা চায় তারা ভিসা পেতে পারে। তিনি আরো বলেন, ভারতের সঙ্গে কার্যকর সম্পর্ক চায় বাংলাদেশ। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক মানবাধিকার কর্মী সিআর আবরার। সকালে বঙ্গভবনে তিনি শপথ নেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার দুপুরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে একথা জানান প্রেস সচিব। ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, দেশে মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের স্থান নেই। স্বাস্থ্য সেবার উন্নয়নে পিএসসির মাধ্যমে 5493 জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি। এছাড়া সৌদি গ্যাস কোম্পানি আরামকো কম দামে এলএনজি গ্যাস দিতে রাজি হয়েছে বলেও জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নতুন অ্যাডভাইজার ওথ নেবেন, উনি হচ্ছেন সিআর আবরার, প্রফেসর সিআর আবরার। আপনি জানেন উনি খুবই একজন
ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, এখনো ডিস্টিংগুইশ প্রফেসর। আমরা আশা করছি যে উনি এডুকেশন মিনিস্ট্রিটা কভার করবেন। কোন কোন জায়গায় এরকম মব জাস্টিস এবং মোরাল পুলিশিং এর ঘটনা ঘটছে। সরকারের অবস্থান একেবারে স্পষ্ট, এরকম মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিং এর কোনো সুযোগ নেই। এনআইডি বা জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের কাছে রাখতে চায় না অন্তর্বর্তী সরকার। এই সেবার জন্য গঠন হচ্ছে সিভিল রেজিস্ট্রেশন নামে আলাদা কমিশন। তবে এনআইডি সেবা ইসির অধীনেই থাকা উচিত বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। অন্তর্বর্তী সরকারের কাছে জাতীয় পরিচয় নিবন্ধন সংস্থা নামে স্বতন্ত্র সংস্থা গঠনের জন্য জানুয়ারিতে সুপারিশ করে সংস্কার কমিশন। জন্ম নিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট নিয়ে জনদুর্ভোগ নিরসনে স্বতন্ত্র কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার। সিভিল রেজিস্ট্রেশন 2025 নামে অধ্যাদেশের খসড়া তৈরি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। খসড়া পর্যালোচনার লক্ষ্যে সোমবার অনুষ্ঠিত হয় আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভা। অতিরিক্ত সচিব পর্যায়ের বৈঠকে ছিলেন ইসি সচিবালয়ের প্রতিনিধিও। মঙ্গলবার সিইসির সাথে দেখা করে ইসি থেকে এনআইডি সেবা সরানোর বিষয়ে আপত্তি জানায় নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। এনআইডিটা ইলেকশন কমিশনের জন্ম দিয়েছে, ইলেকশন কমিশন লালন পালন করতেছে এবং নার্সিং করছে, এবং এ যাবৎ এটা খুব ভালোভাবে নার্সিং হচ্ছে এখানে। এটা ইলেকশন কমিশন রাখার জন্যই আমরা মাননীয় কমিশনকে অনুরোধ করেছি। সংস্কার কমিশনের একটি সকল সুপারিশ উপেক্ষা করে শুধু একটি সুপারিশ বাস্তবায়নের দিকে তারা আগাচ্ছে, সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র জন্য আলাদা একটা কমিশন করবে। সংস্কার কমিশনে তো আরও অনেক বিষয় আছে, সেগুলো ছাড়া এই শুধু একটি বিষয়ে যাচ্ছে মানেই হচ্ছে আমরা মনে করছি এটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটা বেনিফিশিয়ারি গ্রুপ হয়তো এটা পার্সু করছেন। সিইসি বলছেন সরকারের সিদ্ধান্ত এখনো জানে না কমিশন, এনআইডি ইসির অধীনেই রাখা উচিত বলে মনে করেন তিনি। আমাদের মতামত আমরা লিখিতভাবেও জানাবো সরকারকে আমাদের এই বিষয়ে, এবং হয়তো সরকারের সিদ্ধান্ত সুচিন্তিত সিদ্ধান্ত আসবে বলে আমরা বিশ্বাস করি। তবে আমাদের সাথে আলোচনা না করে কিছু করবেন এমন আমি মনে করছি না। আমাদের তো থাকা উচিত, আমাদের তো ভোটার রেজিস্ট্রেশন বাই প্রোডাক্ট, তো এটা থাকা তো উচিত, এবং আমরা এই বক্তব্যটা দিয়ে যাচ্ছি। এনআইডি সেবা ইসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিতে আইন করেছিল আওয়ামী লীগ সরকার, সে আইন বাতিল করে অন্তর্বর্তী সরকার। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাহারি ইফতার আয়োজনে পুরান ঢাকার পরই বেইলি রোডের জনপ্রিয়তা। বৈচিত্র্যময় ইফতারের স্বাদ নিতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে এখানে ছুটে আসেন মানুষ। 200 থেকে 2000 টাকায় মিলছে ইফতারের নানান পদ। জিলাপি, হালিমের পাশাপাশি চাহিদা বেশি লাচ্ছি আর ফালুদার। তবে দাম নিয়ে ক্রেতাদের রয়েছে অস্বস্তি। নাটকপাড়া খ্যাত বেইলি রোডে এবারও জমেছে ইফতার বাজার। দুপুরের পর থেকেই মুখরোচক নানা পদের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। সুতি ও জালি কাবাব, কোফতা, জিলাপি, গরুর কালাভুনা, ব্রেন মশলা, চিকেন দো পেঁয়াজা, পনির পরোটা সহ নানা পদ মিলছে এসব দোকানে। পাওয়া যাচ্ছে পিঠা, রোল, জাফরানি শরবত আর ফিরনিও। হালিম মিলছে 400 থেকে 1800 টাকায়। ছোটবেলা থেকেই এখানে বসবাস, তো এই জন্যই আর কি বেইলি রোডে সবসময় সব কিছু নেওয়া হয়। আর শ্বশুরবাড়ি পুরান ঢাকা হওয়া সত্ত্বেও দেখা যায় যে পুরান ঢাকার ইফতারি না কিনে বেইলি রোডে চলে এসেছি ইফতারি কিনতে। সবসময় খাই তো এখানে, তো মোটামুটি রিজনেবল দাম। বোম্বে জিলাপি, দই বড়া, হালিম, এগুলো যেগুলো বাসায় তৈরি করা সম্ভব না, মানে শর্ট টাইমে এখানে এসে পাওয়া যায়, স্বাস্থ্যকর এখানে আসে। বিকেল ঘনালেই ভিড় বাড়তে থাকে ক্রেতাদের। স্বাদ নিয়ে সন্তুষ্টি থাকলেও দামে অস্বস্তি রয়েছে। আমি ফার্মগেট থেকে আসছি ইফতারি নেওয়ার জন্য। বেইলি রোড প্রত্যেক বছর আমি বাসার জন্য ইফতারি নিই, এবছরও জাস্ট আসা হয়েছে, তো অনেক আসি, দেখলো ভালো লাগতেছে, অনেক লোকজন আছে, ভালো লাগতেছে। তুলনামূলকভাবে দাম একটু বেশি। রোজা থাকার পরে একটু ভালো মানের টেস্টিফুল ইফতারি খাওয়ার জন্য বেইলি রোডে আসা। হোটেল রেস্টুরেন্টে দিনে বিক্রি হচ্ছে 50,000 থেকে 2 লাখ টাকার ইফতার। বিক্রেতারা বলছেন খাবারের মান রক্ষা আর পরিবেশনায় পরিচ্ছন্নতার বিষয়ে তাদের গুরুত্ব থাকছে বেশি। সকলকে আহ্বান করছি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে, আমরা খোলা তেল পরিহার করি, আমরা প্যাকেটজাত শুদ্ধ যেটা সয়াবিন তেল এটা ব্যবহার করি, এবং মানুষকে স্বাস্থ্য সচেতনতায় আমরা যেন সকলের দৃষ্টি আকর্ষণ করি, এবং আমরা শতভাগ হাইজিন মেনটেন করে খাওয়া মানুষকে পরিবেশন করি। রমজানে মানসম্পন্ন খাবার নিশ্চিতে
ভোক্তা অধিকার এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তদারকি বাড়ানোর ওপর জোর দিয়েছেন ক্রেতারা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোজার শুরুতেই জমজমাট সিলেটের ইফতার বাজার। নগরের স্থায়ী ও অস্থায়ী সব দোকানে মিলছে বাহারি ইফতারি পণ্য। দুপুরের পর থেকেই সেসব দোকানে ভিড় জমান ক্রেতারা। গত বছরের তুলনায় এবার দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। ব্যবসায়ীরা বলছেন নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে ইফতার বাজারেও। ক্রেতা বিক্রেতাদের হাকডাকে মুখর সিলেটের ইফতার বাজার। আম্বরখানা, বন্দর বাজার, জিন্দা বাজার সহ প্রত্যেক বাজারেই মিলছে দেশি বিদেশি নানা মুখরোচক খাবার। সবার পছন্দের শীর্ষে নরম খিচুড়ি ও আখনি। তবে গতবারের চেয়ে এবার খাবারের দাম কিছুটা চড়া বলে দাবি ক্রেতাদের। জিলাপি যা আছে, সমোসা বা এই ধরনের আইটেমগুলো, অন্য আলুর চপ, এগুলো থাকেই, কিন্তু আমাদের সবচেয়ে বেশি যেটা থাকতে হবে সেটা হলো পাতলা খিচুড়ি বা আখনি থাকতেই। অন্য বার থেকে এবার ইফতারের দাম অনেকটাই বেশি। তার কারণ প্রত্যেকটা জিনিসের দাম লাগাম ছাড়া, সেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না বলে যার প্রভাবটা ইফতারের পরে এসে পড়েছে। ক্রেতাদের আকৃষ্ট করতে অনেকে আবার বাহারি নামেও বিক্রি করছেন বিভিন্ন মুখরোচক খাবার। চিকেন লেগ, কোয়েল পাখি, ড্রামস্টিক, চিকেন ললিপপ, জিলাপি আছে। আমাদের মধ্যে আজকে মুম্বাই জিলাপি 100 টাকা পিস। এটা কাল থেকে দেওয়া, আগামীকাল থেকে দেওয়া হবে 100 প্রতি পিস 100 টাকা। মুম্বাই জিলাপি, এটা কালে জিলাপি আর বিভিন্ন ধরনের আছে এটা আইটেম। ব্যবসায়ীরা বলছেন রোজা এলেই অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সব পণ্যের দাম বাড়ায়, যার প্রভাব পড়ে ইফতার বাজারে। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে তদারকির দাবি ব্যবসায়ীদের। আমাদের বাড়ি আনতে হচ্ছে ওই রেটটা, কিন্তু আমরা বিক্রি করতে হচ্ছে আমাদের জেনুইন যে রেটটা আছে ওই রেটটা। আমরা কিন্তু চাইলেই পারবো না। আমরা চাই আইনে আওতায় আসে, পুলিশে দেখো, ডিস্ট্রিক্ট স্যার তারা আসে দেখো বাজারের যে হারগুলো এরকম প্রত্যেক দিন দিন কেন বাড়ছে। সারাদিন রোজা রাখার পর ইফতারে প্রয়োজন স্বাস্থ্যসম্মত খাবার। তাই রেস্তোরাঁয় স্বাস্থ্যবিধি মেনে ইফতার তৈরি হচ্ছে কিনা তা নিশ্চিত করার দাবি মানুষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে 1 লিটার সয়াবিন তেলের দাম মিলগেটে 153 ও খুচরায় 160 টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সংশ্লিষ্টদের বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে টাস্ক ফোর্স কমিটি। চট্টগ্রামের জেলা প্রশাসক হুঁশিয়ারি দিয়েছেন, নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাজারে অভিযান জোরদারের ঘোষণা দিয়েছেন তিনি। চট্টগ্রামে সয়াবিন তেলের সংকট ছিলই, রোজায় তা আরও বেড়েছে। বাজারে অভিযান চালিয়েও সুফল মেলেনি। এ পরিস্থিতিতে মিল মালিক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী এবং ক্যাবসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসে বিশেষ টাস্কফোর্স। প্রায় 2 ঘন্টার বৈঠকে নিজেদের অবস্থান তুলে ধরেন ব্যবসায়ীরা। শিপমেন্টের কারণে এক মাস ধরে মাল ডেলিভারি করাতে পারে নাই, ইভেন দো সিটি গ্রুপও পারে নাই, পর্যাপ্ত ডেলিভারি করতে পারে নাই। এই না পারার কারণে আমাদের বাজারটা অসহনীয়ভাবে বেড়ে আসছে। 2-3টা মিল মালিক অফ হয়ে যাওয়ার কারণে, ওদের প্রোডাক্ট বাজারে না থাকার কারণে যে ক্রাইসিসটা আগে থেকে হয়ে আসছে, ওইটার একটা ইম্প্যাক্ট এখন এসে পড়ছে। ক্রাইসিসের কোনো বিষয়ই নাই, কিন্তু যেটা দেখা যাচ্ছে খাতুনগঞ্জ থেকে খুচরা মার্কেটের মধ্যে মেকানিজমটা হতে পারে। পরে সবার সম্মতিতে সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়। মিলগেটে 153 ও খুচরা বাজারে 160 টাকা দাম বেঁধে দেয় টাস্কফোর্স। ইম্পোর্টারদের রেট 153 টাকা পার লিটার, আপনারা যারা ট্রেডার্স আছেন 155 পার লিটার, আর বাইরে যারা বিক্রি করবে খুচরা মূল্য 160 টাকা পার লিটার। দ্যাটস অল। এই সিদ্ধান্ত আজকে থেকে গৃহীত হলো। জেলা প্রশাসক জানান, নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে কিনা তা নিয়মিত তদারকি করা হবে। না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ চাইলে এটার নিচে বিক্রি করতে পারবেন, এটা ক্রস করা যাবে না এই সিলিং। আর এটা আগামী রমজান মাস পর্যন্ত চলবে। এপ্রিলের 10 তারিখ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। 10 এপ্রিল পর্যন্ত সয়াবিন তেলের এর দাম বলবৎ থাকবে বলে জানিয়েছে টাস্কফোর্স। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে আওয়ামী লীগের সহযোগীদের অপসারণের দাবিতে উপাচার্যের কার্যালয়ে হট্টগোল হয়েছে। মঙ্গলবার প্রক্টর ও উপ উপাচার্যের সাথে এ বাকবিতণ্ডা হয়। জানা যায়, রেজিস্ট্রার আলী হাসান সহ বিভিন্ন পদ থেকে আওয়ামীপন্থীদের অপসারণ দাবি করে আসছিল বিভিন্ন ছাত্র সংগঠন। মঙ্গলবার এ দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে হট্টগোল করে ছাত্রদল নেতাকর্মীরা। তাদের সাথে যোগ দেন বিএনপিপন্থী কর্মকর্তা কর্মচারীরা। এ সময় উপাচার্য কার্যালয়ের ভেতরে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেউ কথা বলতে রাজি হয়নি। থাইল্যান্ড ও আমেরিকায় টাকা পাচার করেছেন সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন। 133 কোটি টাকা পাচারের তথ্য পেয়েছে সিআইডি। এছাড়া তার বিরুদ্ধে 11 কোটি টাকার এফডিআর জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে সিআইডি আরও জানায়, মিয়ানমার ও নেপাল থেকে স্থল সীমান্ত দিয়ে পশু এনে উচ্চ বংশের ট্যাগ দিতেন ইমরান। অনুমোদনহীন ব্রাহ্মা জাতের গরু আমদানি করে বিদেশে প্রায় ৮৬ লক্ষ টাকা পাচারের অভিযোগ রয়েছে ইমরান হোসেনের বিরুদ্ধে। তিনি প্রতারণার মাধ্যমে দেশীয় গরু ছাগলকে বিদেশি ও উচ্চবংশীয় বলে প্রচার করে বিক্রি করতেন। এছাড়া মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় খাল ভরাট ও জবরদখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রাজধানীর সিআইডির সম্মেলন কক্ষে এসব তথ্য জানানো হয়। যেটা জানতে পেরেছি যে প্রায় ৮৬ লক্ষ টাকা উনি দেশের বাইরে অর্থ পাচার করেছেন। এছাড়া আরও কিছু বিষয় তদন্ত রয়েছে। আর ওনার নামে বিপুল সম্পদের আমরা প্রমাণ পেয়েছি প্রাথমিক অনুসন্ধানে। আরও অনেক তথ্য আমাদের কাছে আসছে। দেখতে পেয়েছি যে প্রায় 11 কোটি টাকার উপরে বিভিন্ন ওনার প্রতিষ্ঠানের নামে এফডিআর করে পরবর্তী পর্যায়ে এফডিআরকৃত টাকাগুলো দেশের বাইরে লন্ডার করা হয়েছে। অভিযোগ আছে তিনি ব্যাংকিং চ্যানেল ও এফডিআর জালিয়াতির মাধ্যমে টাকা পাচার করেছেন। এছাড়া মিয়ানমারের সাথে গরু চোরাচালান সহ অন্যান্য ব্যবসা আছে কিনা তাও খতিয়ে দেখছে সিআইডি। টেকনাফ এবং মিয়ানমার থেকে এবং বার্মা, নেপাল থেকে, ভুটান থেকে বিভিন্ন জাতের গরু উনি আমদানি করেছেন। যেহেতু এটা একটা বিরাট বড় এরিয়া, অনেক বড় একটা পোরাস বর্ডার, আমাদের ধারণা যে হয়তোবা এখানে অন্য কেউ কোনো ব্যক্তি এবং গোষ্ঠী তাদের সাথে জড়িত থাকতে পারে। উনি যে মানি লন্ডারিং করেছেন এই বিষয়ে আমরা কিছু ব্যাংকিং অবৈধ লেনদেনের আমরা তথ্য পেয়েছি। এদিকে অর্থ পাচার আইনে করা মামলায় সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে জেলে পাঠিয়েছে আদালত। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমানতের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকে নগদ জমা সংরক্ষণের নিয়ম পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। এতদিন আমানতের বিপরীতে 3.5% অর্থ সিআরআর হিসেবে জমা রাখতে হতো। আজ থেকে দিনে 3% অর্থ জমা রাখলেই চলবে। এতে ব্যাংকগুলোর কাছে বিনিয়োগযোগ্য তহবিল কিছুটা বাড়বে। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন নিয়মে নগদ জমা সংরক্ষণের হার দিন হিসেবে কমপক্ষে 3% হবে এবং 2 সপ্তাহের গড় ভিত্তিতে তা 4% অপরিবর্তিত থাকবে। এর আগে বাংলাদেশ ব্যাংক জানায়, মার্চের তৃতীয় সপ্তাহের মধ্যে 28 দিনের রেপো বন্ধ হবে। এরপর জুনে 14 দিনের রেপো বন্ধ হবে। ফলে ব্যাংকগুলো প্রতি সপ্তাহে মঙ্গলবার শুধু কেন্দ্রীয় ব্যাংক থেকে নীতি সুদ নিয়ে টাকা ধার করতে পারবে। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের 14টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন মঙ্গলবার এই আদেশ দেন। দুদকের তথ্য অনুযায়ী গত বছরের 24শে নভেম্বর পর্যন্ত এসব ব্যাংক হিসেবে জমা ছিল 48,35,00,000 টাকা। এর আগে সূচনা ফাউন্ডেশনের 14টি ব্যাংক হিসেবের বিস্তারিত তথ্য আদালতের কাছে তুলে ধরে সেগুলো অবরুদ্ধের আবেদন করে দুদক। আদালতকে বলা হয়, সাইমা ওয়াজেদ পুতুল তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাকে ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের বিভিন্ন প্রকল্পের শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। কক্সবাজারের টেকনাফ থেকে অপহৃত 11 জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার বিকালে টেকনাফের নীলার আলী খালি গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে 9 জন নারী ও 2টি শিশুও রয়েছে। নৌবাহিনী জানিয়েছে, সম্প্রতি একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের মুখে 11 জনকে অপহরণ করে নিয়ে যায়। পরে স্বজনদের অভিযোগের ভিত্তিতে গহীন পাহাড়ে অভিযানে নামে নৌবাহিনী ও পুলিশ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অপহরণকারীরা। কয়েকটি স্থান থেকে অপহৃতদের উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে ৩৩ ঘন্টা পর জামালপুরে গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের টাঙ্গাইল বাস স্ট্যান্ডে বৈঠক শেষে ঘোষণা দেন তারা। এর আগে মঙ্গলবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করেন শ্রমিকরা। এর ফলে জেলার সাথে সারা দেশের গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। হঠাৎ ধর্মঘটে দুর্ভোগে পড়েন যাত্রীরা। রোববার বাস চাপায় ইজি বাইকের যাত্রী নিহতের ঘটনায় বাসটিতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। সোমবার এক বাস শ্রমিককে মারধরের অভিযোগ করা হয়। এসব ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও সড়কে নিরাপত্তার দাবিতে ধর্মঘটের ডাক দেয় মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। সুনামগঞ্জের শান্তিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শ্রীনাথপুরে এই ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানায় আধিপত্য বিস্তার নিয়ে শমশের আলী ও ইদ্রিস আলী গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জেরে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। মারামারি চলে ঘণ্টাব্যাপী। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেলে। পর্যটকদের চাহিদা মেটাতে সাজেকে অপরিকল্পিতভাবে একের পর এক রিসোর্ট, কটেজ ও রেস্টুরেন্ট গড়ে উঠলেও আগুনের ঝুঁকি নিয়ে নেই সতর্কতা। বেশিরভাগ স্থাপনাতেই নেই আগুন নেভানোর সরঞ্জাম। গত ৩ বছরে কয়েকটি ছোট আগুনের ঘটনায় কারো টনক না নড়াতেই সাম্প্রতিক ভয়াবহ আগুনের ঘটনা বলছেন স্থানীয়রা। প্রতিষ্ঠার পর থেকে কোনো অগ্নিমহড়াও হয়নি এই পর্যটন কেন্দ্রে। অগ্নিকাণ্ডের পর বিরান ভূমিতে পরিণত হয়েছে সাজেকের রুইলুইপাড়া। মাত্র কয়েকশো মিটার এলাকায় ছিল রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্ট ও স্থানীয়দের বসতবাড়ি সহ ৯৫টি স্থাপনা। ঘনবসতির কারণে ২৪ ফেব্রুয়ারি দুপুরে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ৪.৫ ঘন্টার আগুনে পুড়ে ছাই হয় কাঠ ও বাঁশের তৈরি এসব স্থাপনা। স্থানীয়রা বলছেন সাজেক ভ্যালিতে রয়েছে পানির সংকট। এছাড়া বেশিরভাগ কটেজ রিসোর্টেই নেই অগ্নি নির্বাপনের সরঞ্জাম। আগুন নিয়ন্ত্রণ সম্পর্কে কখনো জরুরি পরামর্শ পাননি দাবিদারদের। আগুন লেগে গেলে ওখানে আসলে নিবানোর মতো আসলে এখানে কোনো সরঞ্জাম নাই। আসলে আমাদের দরকার হচ্ছে প্রথমে হচ্ছে পানি, আর ২ নম্বর হচ্ছে ফায়ার সার্ভিস। যদিও আগুন নিবানোর ব্যবস্থা থাকে, সবাই আসলে এটা জানে না কিভাবে কি করতে হবে, এর শেখানোর দরকার। ফায়ার সার্ভিসের থেকে একটা বোতল দেওয়া হয়েছে, ওই বোতলগুলো দিয়ে তো কোনো কাজ হয় না। সাজেকে অপরিকল্পিতভাবে স্থাপনা গড়ে ওঠায় এত ক্ষয়ক্ষতি উল্লেখ করে ফায়ার সার্ভিস বলছে আগামীতে দুর্ঘটনা এড়াতে অগ্নি নির্বাপন সরঞ্জাম ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে। যারা কটেজ মালিক সমিতি আছে তাদেরকে আমরা পরামর্শ দিয়েছি নিজস্ব উদ্যোগে অগ্নি নির্বাপনের ব্যবস্থা রাখার জন্য, এবং ফায়ার সার্ভিস ফ্রি কস্ট অফ সার্ভিসে প্রশিক্ষণ দিয়ে আসবে। সেই যে নির্বাপনী ব্যবস্থা রাখবে সেগুলো কিভাবে ব্যবহার করবে। সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে বেঁচে গেছে প্রায় ১০০টি স্থাপনা। এলাকার প্রাকৃতিক সৌন্দর্য অক্ষত রেখে আগামীতে পরিকল্পিত পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে, জানালেন সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার। যেন সাজেক বললে লোকজন ভাবে যে এটা হলো বিদেশে আসছে, এরকম সুন্দরভাবে যেন করা যায়। এটাই আসলে জমির মালিক, আমরা সহায়তা করবো যেন আর বস্তি হিসেবে গড়ে না ওঠে। পরিকল্পিত একটা সাজেক দেখতে চাই আমরা। ২৪ ফেব্রুয়ারির অগ্নিকাণ্ড সহ গত ৩ বছরে সাজেকে অন্তত ৫টি আগুনের ঘটনা ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক রিসোর্ট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজবাড়ীর গড়াই নদীতে ১ মাসে দেখা গেছে একাধিক কুমির। এতে আতঙ্ক বেড়েছে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে। স্থানীয়রা আতঙ্কে থাকলেও কুমির দেখতে প্রতিদিনই সেখানে ভিড় করছে উৎসুক জনতা। মানুষের নিরাপত্তার জন্য দ্রুত বন বিভাগের বিশেষজ্ঞ দল এনে কুমির ধরার ব্যবস্থা করা হবে বলছে স্থানীয় প্রশাসন। পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কেওয়া গ্রামের মোহনের ঘাট গড়াই নদীর এই এলাকায় ১ মাস ধরে বিভিন্ন সময়ে একাধিক কুমির ভেসে উঠছে, আর তা দেখতে ভিড় করছে উৎসুক জনতা। অন্যদিকে আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। যাচ্ছিলাম আজকে কুলম্বাড়ি ঘাটের ওদিকে, দেখেন মানুষ সবাই বলছে যে কুমির ভাসছে। এখন আমি মোটরসাইকেল নিয়ে আসলাম, এসে দেখি কুমির ওই সোজাসুজি উঠছে আর কি। এর আগেও 2টা 3টা এরকম ভাসে। প্রতিদিন স্থানীয় কয়েকশো বাসিন্দা গোসল, জামাকাপড় ধোয়া সহ নানা কাজে এই নদীর পানি ব্যবহার করলেও এখন তা পারছে না। থেকে দাঁড়াইয়ে মগ ভরে গোসল করতেছে, এবং সেক্ষেত্রে তবুও লোকজন খুব ভয়ে আছে। যদি এই কুমির ধরার কোনো ব্যবস্থা করা হয় তার জন্য আমরা খুব রিকোয়েস্ট করছি আর কি। আমরা 2 দিন দেখছি, 5.5 হাত 6 হাত লম্বা হবে নি।
আমরা তো ওই আতঙ্কে গোসল করতে ভাবতেছি নিয়ে। স্থানীয় প্রশাসন বলছে এরই মধ্যে ওই এলাকা পরিদর্শন করে বন বিভাগকে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। এলাকাবাসীর অনেকের মোবাইলে আমরা ভিডিওগুলো দেখেছি, তাতে মনে হয়েছে যে এটা কুমির হতে পারে। তা আমরা রিস্কের মধ্যে যাইনি। আমরা ইতিমধ্যে আমাদের যে উপজেলা বন কর্মকর্তা রয়েছে তাকে আমি লিখিতভাবেই নির্দেশনা দিয়েছি। ঊর্ধ্বতনকে মৌখিকভাবে জানিয়েছে, চিঠি দিয়ে জানাবো। চিঠি ইস্যু করিনি, এখন চিঠি ইস্যু করবো, ঊর্ধ্বতনকে জানাবো, তাকে মৌখিকভাবে জানানো হয়েছে। এখন সে তার পরবর্তী আমার ঊর্ধ্বতন যে পরবর্তী স্টেপ নেয় তার প্রেক্ষিতে দ্রুত কুমিরগুলো উদ্ধার করে বড় নদীতে অবমুক্ত করার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।